দেওয়া আছে। সো আপনাদের কাজ কিন্তু আমি এইভাবেই দিব। সব আর্টসি আমি পড়াবো না। আর্টসির হোমওয়ার্ক বাসায় থাকবো, আপনি বাসায় মিলাবেন, নিজের মতো করে আর্টসি সলভ করা ট্রাই করবেন। ইন কেস কোনো একটা ওই 10টার মধ্যে কোনো একটা ভিডিওতে বুঝেন নাই, সেই টাইমে পড়াবো। টিসিএসসিরও সলিউশন দিব, বাট টিসিএসসিও বাসায় এইখানে পড়াবো। তো আমি যেগুলো হোমওয়ার্ক দিব তার ম্যাক্সিমাম সবগুলো ভিডিও সাপোর্ট হিসেবে আপনার সাপোর্টিং থাকবে, বাট ওইখান থেকে আমরা কিছু ক্লাসে করব। এইভাবেই ভার্বালটা চলতে থাকবে। কথা কি বুঝছেন? তার মানে বুঝতে হোমওয়ার্ক পারছি এবং ভাইয়া। ভিডিও সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট, সেটা শেষ করতে হবে। মেইন কথা আপনি নিজ দায়িত্বে বাসায় পড়তে হবে, এটার কোনো অপশন নাই। দেন হচ্ছে যেটা বুঝবেন না আমার ভিডিও থেকে মিলাই নেবেন। তারপরে বুঝবেন না ক্লাসে এসে বলবেন যে ভাই আমার ওই আসছিটা প্রবলেম, ওইটা একটু বুঝিয়ে দেন ক্লাসে। জাস্ট ক্লাসটা হবে এটা যে যেগুলো হোমওয়ার্ক দেখবে তার মধ্যে দুই একটা করাই দিব, সবগুলো করাবো না। তাতে হবে কি আমি রিসোর্স অনেক বেশি পড়াইতে পারবো, আপনাদের অনেক বেশি বাসায় হোমওয়ার্ক থাকবে, করে আসবেন, ধরতে পারবো। যদি ক্লাসে পড়াই তাহলে ওই সেম জিনিস আবার রিপিট আসবে, এই জিনিসগুলো আসলে আপনাদের সময় নষ্ট। তখন হয়তো বা 5টা করে হোমওয়ার্ক দিতে হবে, কিন্তু এখন 10টা করে হোমওয়ার্ক দিয়ে আপনাদের কিন্তু রিসোর্সগুলো মানে 10টা হোমওয়ার্ক 10টা আরসি এগুলো অনেক বেশি হোমওয়ার্ক পড়া যায় আমি জানি, কিন্তু ইমপ্রুভমেন্টও কিন্তু অনেক দ্রুত হচ্ছে। হোমওয়ার্ক কিন্তু অনেক বেশি পড়ে, এটা বাস্তব। যে 10টা আরসি টিসিএসসি সব সলভ করে পেইনফুল একটা জার্নি, অফিস সব কিছু মিলে পেইন, কিন্তু হোমওয়ার্কটা কমপ্লিট করলে ইনশাল্লাহ আপনারা ইমপ্রুভমেন্ট পাচ্ছেন। আচ্ছা শুরু করি। প্রথম হচ্ছে পেসেস, এখান থেকে প্রথম পেসেস থেকেই, তারপর আমরা টিসিএসসি যেটা হোমওয়ার্ক ছিল সেইখান থেকেও কয়েকটা সলভ করব। ওকে, সবাই শুনতেছি আমাকে? হ্যাঁ ভাইয়া, ওকে, শুনতেছি। প্রথম কাজ হওয়া উচিত আপনাদের, যখনই প্যাসেজটা আমি হোমওয়ার্ক দিয়েছি বাসার মধ্যে, প্রথম কাজ হওয়া উচিত আমি যেভাবে টেকনিকে শিখাইছি যে প্রত্যেকটা লাইনের সিম্পলিফিকেশন লিখে ট্রাই করা। যে প্রত্যেকটা লাইনকে আমি সিম্পলিফিকেশন করতে পারি কিনা। হয়তো বা প্রথম দিকে কঠিন লাগবে, স্বাভাবিক কঠিন লাগবে, তো প্রত্যেকটা লাইনকে এক ওয়ার্ডে আমি লিখতে পারি কিনা, এবং ওই লাইনের সাথে ওই লাইনের সম্পর্কটা কীরকম, এইখানে হচ্ছে ফাংশন আমরা বলি। এটা মাসবে প্রথম দিকে আমার সময় অনেক বেশি লাগবে, এটা লাগুক, এটা লাগা উচিত। যে একটা প্যাসেজ পড়তে আমি বুঝতে আমার 2 ঘন্টা লেগে গেছে, লাগুক। এখন আপনি লার্নিং ফেজে আসছেন, আপনি এখন ইমপ্রুভমেন্ট ফেজে না। যখন আপনি মকের যাবেন তখন আপনার হচ্ছে সময়টাকে সেভ করা শিখতে হবে। যে আমি এখন কারেকশন হয়, এখন সময় নিয়ে কাজ করব, এটা মকের জন্য, মক যখন আসবো। কিন্তু এখন আসলে আপনার সময়ের থেকে বড় কথা কারেকশনে জোর দিতে হবে। তো দুইটা দুই ফেজে, এখন আপনার কারেকশনে হইতে হবে, তার মানে আপনি 1 ঘন্টা লাগলেও ওই 1 ঘন্টা নাকি এটা বুঝতে হবে, একবার পড়েন 10বার পড়েন 20বার পড়েন, তারপরে তারপরে হচ্ছে যখন আপনি একটা আনসার একটা গেস করলেন, কোনো না কোনোভাবে আনসার একটা গেস হইলো, তারপরে আপনি হচ্ছে ভিডিও সলিউশনে যাবেন, মিলাবেন। সেখান থেকে আপনি আপনার ফাইন্ডিংসগুলো যে কী ভুল হয়েছে সেটাকে দেখবেন, নেক্সটে ওই ভুলটা আর করবেন না। এটাই হচ্ছে আপনার লার্নিংয়ের প্রসেস হওয়া উচিত। সো প্রথমে আমরা জানি যে লাইন টু লাইন পড়তে হয়। সো এইটুকুতে কে পড়বেন? এনিওয়ান? যে হচ্ছে এই 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 যেহেতু বাসায় পড়ছেন, এখন যদি পড়েন এটা আনসারটা একদম মুখস্থ হয়ে যাবে একদম। পড়েন। ভাইয়া, করি নাই, যে হোমওয়ার্ক করি নাই, কিন্তু পড়তে পারি। হ্যাঁ পড়েন, পড়লে তো আপনারই লাভ হবে, হোমওয়ার্কটা না করলেও পড়া হয়ে যাবে। হোমওয়ার্কটা কিভাবে করবো বুঝি না, আজকে যেহেতু বুঝছি, নেক্সট দিন থেকে মিস হুম, হবে না। ঠিক আছে পড়েন। As it was published in 1935, Moose and Men, Zora Neale Hurston's আচ্ছা এখান থেকে Landmark. লার্নিং হচ্ছে, পরীক্ষার হলে কখনো হচ্ছে পুরো নাম পড়বো না, ঠিক আছে? আচ্ছা, সো এটা এম এন এম, তারপরে এবং হচ্ছে যে এম এন এম যে এটা বলছে। সো এইগুলো মনে রাখা হচ্ছে বৃথা প্রচেষ্টা, কারণ এগুলো কোশ্চেনে আসবে না। যে আমার এই নামটা পড়তেই পেন লাগবে। সো আপনি জাস্ট হচ্ছে সিম্পলিফিকেশন এখানে যে এই নামটা পড়ারই দরকার নেই, সো আবার পড়েন। as it was published in 1935, MNN-Z Landmark Collection of Folk Tales may not have been the book that its author first had in mind. ওকে, সো এই ডট টু ডট পর্যন্ত জাস্ট আমার একবার পড়তে হবে, তখন আমার ব্রেনকে প্রেশার দিতে হবে সে আসলে বলতে চাচ্ছে কি এক লাইনে। এখন এইখান থেকে কি বুঝতেছি বলেন সবাই? অথর যে বইটা লিখছে এটা তার মাইন্ডে প্রথম এটা ছিল না। মানে 1935 সালে যে বইটা পাবলিশড হয়েছে, এই জি। বইটা অথরের ফার্স্ট
যে বই এরকম না যে তার ফার্স্ট বই প্রথম, তাই না? তার জি মানে মাইন্ডে প্রথম এই বইটা আসে না, এটা পরে। তাহলে 1935 সালের যে বইটা এটা কি প্রথম নাকি পরে আসছে? পরে আসছে। পরে। তাহলে এটা প্রথম বুক না, তা ফার্স্ট না। তো আমার কথা হচ্ছে কি, আমি হচ্ছে যদি লিখতে চাই, দেখেন অনেকে আছে যে আমার সিম্পলিফিকেশনে এক লাইনে বড় করে লিখতে হবে, জিনিসটা এরকম না। জিনিসটা হচ্ছে 1970 সালে যে বুকটা আসছে সেটা হচ্ছে নট ফার্স্ট। ভাইয়া আবার অন্য কালার দিয়ে লিখেন, এটা বোঝা যায় না। এটাই তো বুঝে যাওয়ার কথা বেশি। পিঙ্ক পিঙ্ক এহ, এই ইয়াটা আছেই use চারটা, করেন, এই যে ইয়েলোটা। এটাই তো বুঝে যাওয়ার কথা কেন? আচ্ছা, তাহলে হচ্ছে চোখের ধরেন নট ফার্স্ট, এটা ঠিক আছে। তাহলে হচ্ছে 1935 সালে যে বুকটা আসছে সেটা হচ্ছে ফার্স্ট বুক না, এটা হচ্ছে 1935 সালের হিসাবটা। এইটুকু জাস্ট এইখান থেকে যে এটা ফার্স্ট না, কথা বুঝছেন? এখন হচ্ছে পরে এটা আবার এখানে বোঝা যায় না। ওকে, পরেরটা বলেন। পড়বো? হুম। In this anthropological study, Hurston describes in detail the people who tell the stories, often even inserting herself into the storytelling scene. ওকে, তাহলে এই 1935 সালে যে বুকটা আছে এই বুকটার মধ্যে কি করছে সে, ঠিক আছে, এ হার্টসন, সে কি করছে, ডেসক্রাইব করছে, ডিটেইল ডেসক্রাইব করছে ওই বইটার মধ্যে পিপল সম্পর্কে, স্টোরিদের, এবং ইভেন আছে সে নিজেকে ওই স্টোরির মধ্যে ঢুকাইছে। তার মানে 1935 সালে যে বুকটা পাইছে সেটার মধ্যে কি আছে, ডিটেইলিং আছে, রাইট? Right. কথা কি বুঝছি বাকিরা? জি, জি ভাই। ওকে, জি, ঠিক আছে। দেন হচ্ছে আমি এখানে আসি, এই লাইনটার মধ্যে আমি একটা প্রথম ওয়ার্ডে দেখতেছি হাওয়েভার। আমরা কি বলছিলাম? আরেকজন অথর কথা বললেন। হাওয়েভার বাট ইয়েট হলে আগের সম্পর্কের সাথে কি রকম সম্পর্ক? কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট, উল্টা কথা বলবে। তাহলে আমি জাস্ট এই লাইনটা না পড়ে আমি একটু উল্টা চিন্তা করি, 1935 সালে ফার্স্ট না, তার মানে আরেকটা বই আসবে অন্য একটা সালে আগে। 1935 সালে ডিটেইলিং ছিল, আগেরটা কি ছিল? শর্ট ডিটেইলিং ছিল ভার্সন না, ছিল। রাইট? জিনিসটা কি বুঝছি? এখন এখান থেকে পড়েন। না বুঝি নাই ভাইয়া, এই যে বাট detailing- হাওয়েভার ইয়েট, হ্যাঁ, এগুলার সম্পর্ক হচ্ছে আগের সম্পর্কের সাথে পরের সম্পর্কে জুতা পেটা করা, উল্টা পাল্টা করা। আগের সম্পর্কে পাইছি 1935 সালে, এটা ফার্স্ট বুক না, তার মানে পরে আসবে ফার্স্ট বুকটা কত জি। সালে? আগে পাইছি ডিটেইলিং ছিল, এরপরে পাবো কি, ডিটেইলিং ছিল না, কথা বুঝছি? আচ্ছা, জি জি। ওটো এখান থেকেই গেস করা যায়। এখন পরে Evidently, however, H had prepared another version, a manuscript that was recently discovered and published after having been forgotten since তাহলে 1929. তার যে এই প্রথম বুকটা তখন কত সালে? 1929 1929 এ, ঠিক আছে। তাহলে সে যে অ্যানাদার ভার্সন আবার আছে, তার মানে কি এটা যে ফার্স্ট ভার্সন না, এটা চেঞ্জ করছে কোন ওয়ার্ডটা দিয়ে, হাওয়েভার বাট ইয়েট দিয়ে, কথা বুঝছেন? সো এর সাথে সম্পর্ক হচ্ছে কন্ট্রাস্ট। এখন এই যে সেটা, তার মানে এটা হচ্ছে তার ফার্স্ট বুক। এখন এই ফার্স্ট বুকে দেখেন কি বলতে চাচ্ছে, পড়েন। This version differs from M&N in that it simply records stories with no descriptive or interpretive information. তাহলে হচ্ছে সে জাস্ট হচ্ছে সিম্পলি রেকর্ড স্টোর করছে, এখানে কোনো ডেসক্রিপশন মানে ডিটেইলিং কিছু আছে না, কিছু নাই। নাই। তাহলে 1929 সালে যেটা, সেটার মধ্যে নো ডিটেইলিং। তাহলে দেখেন তো আমরা যে সিস্টেমে পড়লাম যে বাট হাওয়েভার ইয়েট থাকলে যে তারা হচ্ছে একটা একটা কন্ট্রাস্ট, দেখেন তো এই দুইটা লাইনের সাথে এই দুইটা লাইন কন্ট্রাস্ট না? তাহলে এই দুইটা লাইনের সাথে এই দুইটার সম্পর্ক হচ্ছে কন্ট্রাস্ট সম্পর্ক, আবার তাদের নিজেদের মধ্যে হচ্ছে সাপোর্ট সম্পর্ক, কথা বুঝছি? বুঝতে পারছি। তাহলে এইটুকু নিয়ে কারো সমস্যা আছে? না ভাই। নাই। তাহলে একটা গ্যাপ আসছে, তার মানে এইখান থেকে এইখান পর্যন্ত কোনো সম্পর্ক নাই। এটা নতুন তথ্য আসতে পারে, সম্পর্ক সিকোয়েন্সও আসতে পারে, অথবা নতুন কোনো ফ্যাক্ট আসতে পারে। তাহলে এইখান থেকে এখন পড়ে While we cannot know for certain why H original
manuscript went unpublished during her lifetime. আপনারা It নরমালি may জানেন have না, শুনেন এখান থেকে পড়েন যে হাডসনের অরিজিনাল যে ম্যানুস্ক্রিপ্টটা কেন আনপাবলিশ ছিল তার লাইফ টাইমে, এটা এখনো জানেন না, বাট এখানে আনসার আছে, দেখেন কি বলছে। It may have been because publishers wanted something more than a transcription of tales. তাহলে পাবলিশার অনেক বেশি ডেসক্রিপশন চাইছিল, রাইট? মানে অনেক বেশি ডিটেইলিং চাইছিল, যেটা হচ্ছে হাডসন প্রথমটাতে করে না অরিজিনালে, যার কারণেই তো প্রথমবারটা পাবলিশড হয় না, পরেরটা এই আনপাবলিশ রয়ে গেছিল ডিটেইলিং এর কারণে। কারণ পাবলিশার্স মানে কি, যারা হচ্ছে পাবলিশ করবে, এটা বাংলায় কি বলে, প্রকাশকরা অনেক বেশি চাইছিল ডেসক্রিপশন ট্রান্সলেশন থাকা, সে এটা রাখে না, এই জন্য এটা আনপাবলিশ ছিল। তাহলে এই যে কেন প্রথমটা পাবলিশড হয় না, তার আনসার এই লাইনে পাইছি না জি ভাই। না, মানে হ্যাঁ কেন হ্যাঁ, পাবলিশড হ্যাঁ। হয় না, এটার আনসার তো এটা না, যে পাবলিশার হ্যাঁ, বেশি হ্যাঁ, চাইছিল, বুঝতে পারছি। সে এটা দেয় নাই। আরে লাইন পড়লে ভাইয়া ফার্স্টে ধরা যায় না, 2-3 বার পড়তে হবে। আরসিতে এটা প্রবলেম। এটা ইমপ্রুভ হবে আস্তে ধীরে, এটা করতে হবে, আদারওয়াইজ কোনো অপশন নাই। তারপর পরে Contemporary novelist and critic J.E.W. has described Black literature as the history of a writing that sought to escape its frame. In other words, as the effort of Black writers to present the stories of Black people without having to have a mediating voice to explain the stories to a non-Black audience. এইখানে জাস্ট হচ্ছে এটার উদাহরণ দিছি, এই যে কথাগুলো যে বললো না, যে ডিটেলস ছিল, একটা ডিটেলস ছিল না, দেখেন একটাতে হচ্ছে একটা এই যে এসকেপ অফ ফ্রেম, এখানে বলছে ইফোর্ট ব্ল্যাক রাইটার টু প্রেজেন্ট স্টোরি প্রেজেন্ট করছে উইদাউট হ্যাভিং মিডিয়েটিং ভয়েস, মানে এক্সপ্লেইন স্টোরি নন ব্ল্যাক এগুলোটা না নিয়ে সে হচ্ছে রিপোর্ট করছে, এই টাইপের আর কিছু। আগের কথাকে জাস্ট হচ্ছে একটা এক্সাম্পল হিসেবে প্রকাশ করছে, এখানে কোনো নতুন কোনো ফ্যাক্ট নাই। সো এটা আমার খুব একটা কাজে দিবে না, এটা এখান থেকে বুঝে নিতে হবে। কারণ এখানে জাস্ট হচ্ছে আগের যে আমার মেইন টপিক, যে তার দুইটা ভার্সন ছিল, একটা ডিটেইলিং ছিল, একটা ডিটেইলিং ছিল না, এখানে জাস্ট হচ্ছে ব্ল্যাক দের নিয়ে একটা জাস্ট হচ্ছে ওইটাকে এই একটা এক্সাম্পল এটা দিয়েছে। বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে জাস্ট অ্যান এক্সাম্পল। আপনি দেখেন বুঝেন, এখানে বলছে যে সে ডেসক্রাইব করছে ব্ল্যাক লিটারেচারে এজ দ্য হিস্টোরি অফ রাইটিং দ্যাট সর্ট টু এসকেপ দ্য হিজ ফ্রেম। আদার ওয়ার্ড যদি বলতে চাচ্ছে যে এই জিনিসটাকে, এই লাইনটাকেই আবার টানেন, এজ ইফোর্ট অফ ব্ল্যাক রাইটার, তারা কি করছে, টু প্রেজেন্ট দ্য স্টোরিগুলো প্রেজেন্ট করছে অফ ব্ল্যাক পিপলের উইদাউট হ্যাভিং টু হ্যাভ মিডিয়েটিং ভয়েস টু এক্সপ্লেইন স্টোরিজ, মানে তারা হচ্ছে মিডিয়েটিং, মানে অন্যদের ভয়েসগুলো, যে এক্সট্রা নন অডিয়েন্স যারা আছে, ব্ল্যাক অডিয়েন্স, তাদের স্টোরিগুলোকে এখানে আমরা রাখি নাই। মানে মেইন কথা হচ্ছে যে আপনি চিন্তা করে দেখেন, আমার মেইন এখানে কাকে নিয়ে কন্ট্রাস্ট সম্পর্ক আছে, কাকে নিয়ে মেইন আমার ইফোর্টটা কি, আমার বাট হাওয়ার এটার আশেপাশে আমার আনসার, মেইন পারপাস, প্রাইমারি পারপাস। এখন আমার মেইন জিনিসটা কি, যে দুইটা ভার্সন আছে, একটা ডিটেইলিং আছে, একটা নাই। তো যখন আমি দেখবো যে এখানে যদি কোশ্চেন থাকে, তখন আমার এটা ইম্পর্টেন্ট পড়ে। কিন্তু আমি তো প্রথমেই আসলে কোশ্চেনটা মানে যখন পড়ার আগে তো একবার কোশ্চেনটা দেখে নিব, রাইট? সো কোশ্চেনে আমরা কখনো এই টাইপের এক্সাম্পলে কখনো পাই না, যদি পাই তখন আমরা এখানে মানে আসবে এরকম যে এ আসলে সাপোর্ট করতেছে কাকে, একে না একে, এই টাইপের কথা আসতে পারে। কথা বুঝছেন? ফাংশনাল এটা বাদ। এখন এই পুরো প্যাসেজটা কি ক্লিয়ার এবার সবার কাছে? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, পুরো প্যাসেজটা যদি কথা বলি, কথা হচ্ছে একটাই, তার দুইটা ভার্সন ছিল, একটা ভার্সন হচ্ছে পাবলিশড হয়েছে, আর একটা হয় নাই। কেন পাবলিশড হয় নাই? বিকজ অফ সে হচ্ছে ডিটেইলিং রাখতে চায় নাই, এই হচ্ছে কাজ, রাইট? এখন আমরা কোশ্চেন পাইছি এখানে দুইটা। প্রথম কোশ্চেনটা বলছে সিলেক্ট দ্য সেন্টেন্স। এটা হচ্ছে পরীক্ষা হলে এরকম একটা সেন্টেন্সের উপরে ডট টু ডট ক্লিক করা যায়, পরীক্ষা হলে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যায়। সিলেক্ট দ্য সেন্টেন্স, এমন একটা সেন্টেন্স সিলেক্ট করতে যে সাজেস্ট এ পসিবল রিজন, একটা কারণ, ওয়াই হাডসন রোট দ্য ভার্সন অফ 1935 সালেরটা কেন তার লিখতে হয়েছিল। কারণ 1935 সালেরটা কেন লিখতে হয়েছিল, কোন জায়গাটাতে পাবো বলেন? কেন পাবলিশ? সেকেন্ড প্যারা ফার্স্টে, কারণ হচ্ছে এই যে সে আনপাবলিশ হয়ে গেছিল 29 সালেরটা, সেই জন্যই সে পরবর্তীতে 35 সালেরটা লিখছে, যেটা পাবলিশ হয়েছে। কথা কি বুঝছেন?
রিজন, পসিবল রিজন, রিজন এক জায়গায় আছে, কোন জায়গায়? এখানে বুঝছি। জি জি বুঝতে পারছি। দ্য প্যাসেজ সাজেস্ট দ্যাট, প্যাসেজটা অনুমান করতে হবে আপনার, প্যাসেজটা সাজেস্ট পরে, যেখানে হাডসন মে হ্যাভ ডান উইচ অফ দ্য ফলোইং হাউ প্রিপেয়ারিং হার অরিজিনাল ভার্সন। সে অরিজিনাল ভার্সনটা প্রিপেয়ার করার জন্য সে আসলে কি ফলোইং চিন্তা করছিল, মানে আপনার তার অরিজিনাল ভার্সন সম্পর্কে কথা বলতে হবে। মানে হাডসনের যে অরিজিনাল ভার্সন ছিল সেটা কি 1929 সালে, সেইটা সম্পর্কে সাজেস্ট দ্যাট, সাজেস্ট মানে হচ্ছে কি কি টাইপের কোশ্চেন? ইনফার কোশ্চেন, অনুমান করতে হবে আপনার, আপনার অনুমান মানে আপনার ব্রেনের মধ্যে অনুমান করতে হবে যে ধরেন আমি হাসতেছি মানে হচ্ছে আমি সুখী, এরকম অনুমান। সেম তার ফার্স্ট অরিজিনাল ভার্সন সম্পর্কে আপনি অনুমান করতে হবে। আচ্ছা আপনি যদি চোখ বন্ধ করে অনুমান করেন তার অরিজিনাল ভার্সনে কি ছিল না? ডেসক্রিপশন ছিল। ডেসক্রিপশন, এবং ডেসক্রিপশনটা কে চাইছিল? পাবলিশার পাবলিশার চাইছিল। সে কি চাই, সে কি অ্যাড করছে? না অ্যাড করেনি। তাহলে এটাই তো আপনার অনুমান, রাইট? এবার হচ্ছে আপনি অপশনে নিজেরা পড়েন, সবাই পড়ে বলেন আনসার কোনটা হবে। ই হবে, সি, ই হবে। ডি। হ্যাঁ, কোশ্চেনটা একটু উপরে দেখানো যাবে একবার? ই হবে। না ভাইয়া ডি, ডি আমার ডি লাগতেছে, সিটা বাদ। ভাইয়া ই হবে। হ্যাঁ ই হবে। সবাইকে আমি বুঝাইছি। সো এখানে মানুষ অনেকজন আছেন, আনসার দিয়েছেন 3, 5, 6, 7 জন। সো সবাই একটু যেটা ইচ্ছে আনসার দিন, সমস্যা নাই। এখানে কে আনসার দিচ্ছেন আমি জানিও না, সো প্যারা নিয়েন না। आंसर बी। আর কেউ? ওকে ঠিক আছে স্যার, আমরা এখন জাস্টিফাই করি। দেখেন আমাদের বলছিল হাডসনের প্রথমটা কেন পাবলিশড হয় নাই, দ্বিতীয়টা কেন তার দ্বিতীয়টা লিখতে হয়েছে, এটাই অনুমান, কোশ্চেন থেকে এটাই অনুমান করতে হবে। দ্য পেজেস সাজেস্ট দ্যাট হাডসন মে হ্যাভ ডান উইচ অফ দ্য ফলোইং প্রিপেয়ারিং হার অরিজিনাল ভার্সন। অরিজিনাল ভার্সনটা সে কেন, কি সমস্যা ছিল অরিজিনাল ভার্সনে? অরিজিনাল ভার্সন যে প্রিপেয়ার করছে সেটা সম্পর্কে কি আমরা জানি? সেখানে সে
ওই যে পাবলিশার্স অনেক কিছু চাইছিল সেটাকে ইনক্লুড করে নাই। সে নিজের টার্ম যেটা সেইটাই লিখছে, সে নতুন কিছু অ্যাড করে নাই। এখন এটা কোথার সাথে যায়? আমি যদি সিইতে যাই, ইতে লিখছে কি চুজ নট টু ইনক্লুড, সে রাখতে চায় নাই এডিটোরিয়াল কমেন্টারি। এডিটোরিয়াল মানেই তো পাবলিশার, রাইট? হ্যাঁ তো পাবলিশের কমেন্টারি সে রাখতে চায় নাই ইন অর্ডার টু প্রেজেন্ট, সে জাস্ট নিজের হিস্টোরিক্যাল নিজের টার্মে যেটা আছে সে সেটাই রেখে দিয়েছে। সেই জন্যই তো অরিজিনাল ভার্সনটা তো তাই হয়েছে, সেই জন্যই তো পাবলিশড হয় নাই। এখন ডিতে কি বলছে? রিল্যাক্টেন্টলি অ্যাগ্রিড টু রিশেপ ইন ইট অর্ডার টু টেক আউট ভেরিয়াস এলিমেন্ট উইথ উইচ হার পাবলিশার হ্যাড বিন ডিস্যাটিসফাইড। আচ্ছা, পাবলিশার স্যাটিসফাইড ডিস্যাটিসফাইড এই টাইপের কিছু ছিল যে ভেরিয়াস এলিমেন্ট রাখলে সে স্যাটিসফাইড হবে, নাকি সে হচ্ছে ইনক্লুডেড করতে চাইছিল নতুন কিছু জাস্ট রাখে এই জন্য সে পাবলিশ করে নাই? পাবলিশার মন খুশি কালাকালি এরকম কিছু বলছে এবং সে এটা চাইছে, সে এগ্রি করে না, রিশেপ করতে চাইছে। সো এই জিনিসটা তো আমার পুরোপুরি এখানের সাথে যাচ্ছেই না। এবং এখন যদি ডি এবং ইর সাথে যান, ধরেন আমার ডি তো গেল পার্শিয়ালি, ডি এবং ইর সাথে গেলে মোস্ট কোনটার সাথে যাচ্ছে বলেন? ইয়ের সাথে। কথা কি বুঝতে পারছি? হ্যাঁ, আমি এডিটোরিয়াল কমেন্টারিটাতে সরি। ঠিক আছে, সো একটা আমরা এখানে গেল। সো আমরা হচ্ছে আরো দুই একটা পড়ি, দেন হচ্ছে আমরা মেইন নিয়ে যাবো। সো এগুলো কিন্তু সবই হচ্ছে ভিডিওতে আছে, সো আপনাকে সুন্দর করে সেগুলোকে পড়তে হবে, এটা হচ্ছে কথা। সবগুলো যেহেতু সলিউশন আছে আপনাদের কষ্ট করে সবগুলো পড়তে হবে। এখন আমরা হচ্ছে 2 নম্বরটাই পড়ি, সমস্যা নেই। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল, বলেন। আমরা কি প্যাসেজটা আগে পড়বো নাকি কোয়েশ্চেনটা আগে পড়ে দিয়ে প্যাসেজে যাব? দুইভাবে আগাইতে পারেন, এক হচ্ছে প্যাসেজ পড়ে নোট করতে পারেন, তবে এখন উচিত হচ্ছে প্যাসেজ পড়ে নোট করা। যখন আপনি মকে যাবেন তখন তো আপনি প্যাসেজ পড়ার টেকনিক জানেন, তখন আপনি কোশ্চেন দেখে কোশ্চেন কোন জায়গায় আসে জাস্ট এটা বুঝে নিলেন যে এইখানে কী টাইপের কোশ্চেন আছে, দ্যাটস মিন আমার ওই পয়েন্টটাতে বেশি জোর দিতে হবে, কথা বুঝছেন? সো এই জন্য এটা দেখে নেওয়া আর কি, যে পয়েন্ট আউট, যেমন আমি এখানে দেখেন, এখানে কি দেখতে পারেন, দ্য প্যাসেজ মেনশন উইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টর, তাহলে কোন কোন ফ্যাক্টরগুলো টেম্পারেচার সুইংয়ে কাজ করে। তাহলে আমি যদি এখানে ফ্যাক্টরগুলো হিসাব করি তাহলে এখানে আনসার পেয়ে যাবো, রাইট? দেন হচ্ছে ইন পয়েন্টিং আউট টু অ্যাপারেন্ট টেম্পারেচার চেঞ্জ ইন হাই ল্যাটিটিউড অফ গ্রিনল্যান্ড দ্য স্কেপটিক্স মেনশন ইন প্যাসেজ। আচ্ছা, স্কেপটিক্স এখানে একটা কোশ্চেন অ্যারাইজ করবে যে গ্রিনল্যান্ড সম্পর্কে, তাহলে গ্রিনল্যান্ড এবং স্কেপটিক্স যদি কোশ্চেন অ্যারাইজ করে সেই জায়গাটা আমরা একটু বেশি জোর দিয়ে পড়বো আর কি, সেইটার জন্য আমি কোশ্চেনটা জানতে পারি। বাট মেইনলি আপনার প্যাসেজ পড়ার এবিলিটি থাকতে হবে, আদারওয়াইজ কেন হবে না। এবং একটা প্যাসেজ পড়লে যদি 2-3টা আনসার করতে পারতেছেন তাহলে প্যাসেজটা অবশ্যই ইম্পর্টেন্ট, রাইট? এটা আইএলসের মতো এভাবে চিন্তা করলে হবে না, আগে কোশ্চেন দেখলে কোশ্চেন থেকে কিওয়ার্ড নিয়ে পেয়ে যাবো। সো এরকম তো এখানে পাচ্ছিও না, পাচ্ছি কি অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ না বললে আমরা কি সরাসরি প্যাসেজে কিছু পাবো বলেন? না যদি আমরা সরাসরি না পাই তাহলে আমার প্যাসেজটা বোঝা, আরসি পড়ার জন্য প্যাসেজ বোঝা ইম্পর্টেন্ট। জি, প্যাসেজটা এইটুকুই থাকে না, লেন্থে এইটুকুই থাকবে, কিন্তু এইটুকু থাকলেও এইটুকুর মধ্যেই কত বিষ, কত জ্বালা, রাইট? এটাই। জি, এক্স্যাক্টলি। আইএলসে বড় প্যাসেজ, কিন্তু আপনি চাইলেই কিন্তু কিওয়ার্ড ধরে ধরে লাইন বললে বুঝেন, কিন্তু আপনি যারা আইএলসে 7, 8, 9 পাইছে তাকে আইনা দেন, সে বুঝে কিনা প্যারা আছে। পড়েন, কে পড়বেন? আমি পড়তে চাচ্ছি। আচ্ছা, এখানে বলেছে although some skeptics points to Arctic places with such as the high latitudes of Greenland where temperatures seem to have fallen, a recent scientific report concludes that in recent decades average temperatures have increased faster in the Arctic than elsewhere. ওকে, তাহলে এখানে শর্ট করলে পুরোটাকে শর্ট করে আমরা এক লাইনে আনতে হবে। এক কথায় কি বলতে যাচ্ছে সবাই বলেন? এখানে এক কথা বলা যেতে পারে যে আর্কটিক্সের যে টেম্পারেচার আছে ওইটা ইনক্রিজ হচ্ছে খুবই ফাস্টার দেন আদার্স। ওকে, অন্য কেউ? গ্রিনল্যান্ডে টেম্পারেচার ফল করছে। গ্রিনল্যান্ড টেম্পারেচার তো এইখান থেকে ফলো, এইখান থেকে পাইছেন। ওভারঅলটা কি বলবো? ওভারঅল টেম্পারেচার ফাস্টার হচ্ছে, ফাস্ট হচ্ছে আর্কটিকে অন্য জায়গা যেখানে
বাড়ছে সেখানে অন্যান্য জায়গায় কমছে। আচ্ছা, অন্য কেউ বুঝিয়ে বলতে পারবেন? এটা কি কোনো সায়েন্টিফিক রিপোর্টের কনক্লুশন? আপনি আপনার মতো করে বলবেন, তারপরে আমরা আমাদের কথা আসতেছি। মানে ভাইয়া এখানে আর্কটিকের টেম্পারেচার অন্যান্য প্লেসের চাইতে খুব দ্রুত এত বড় বেড়ে গেছে। লম্বা করে না, সুন্দর করে শর্টে পুরোটা মিলে কি বলতেছেন এটা বলেন। মানে এখানে একটা অ্যানোমালিস পাওয়া গেছে, মানে শর্টে বলতে গেলে। এটা কেমন কোশ্চেন? আপনি বলেন তো এটা। অন্য আপনি যারা বলবেন তারা চিন্তা করবেন যে আপনার পাশের জনকে বুঝাইতে পারেন কিনা। এটা আপনি যে বলছেন আর আরেকজন কেউ বুঝবে? পড়েন সব একবার, পরে আমাকে যে শর্টে বলতে হবে, এটা তো সিম্পলিফিকেশনটা শিখতেই হবে। আদারওয়াইজ পুরো কোশ্চেনটা, যখন কোশ্চেনটা পড়তে যাবেন তখন তো আপনার মাথার মধ্যে পুরো প্যাসেজটা থাকতে হবে শর্টলি। যদিও গ্রিনল্যান্ডের টেম্পারেচার ফল ফল করার কথা, কিন্তু বাস্তবে তা ভাই এখানে হইতেছে ওই যে যদিও ওই গ্রিনল্যান্ডের মতো কিছু যে উঁচু জায়গায় টেম্পারেচার কমতেছে বলে মনে করা হয়, কিন্তু সাম্প্রতিক সায়েন্টিফিক গবেষণায় দেখা গেছে যে এভারেজ টেম্পারেচার বাড়তেছে আর কি। আচ্ছা, এখন আপনি আর্টিকের বুঝেন বাড়তেছে। জিনিসটা হচ্ছে পুরোটা বলছে গ্রিনল্যান্ডের ভিতরে একটা জায়গা, প্লেসের মধ্যে হচ্ছে গ্রিনল্যান্ড আছে, আর্কটিকের মধ্যে একটা জায়গা। এখন আর প্রথম লাইনে বলছে গ্রিনল্যান্ডের টেম্পারেচার অনেক ফল করতেছে, নামতেছে, নিচের দিকে নামতেছে। তার কিন্তু আবার বলছে আর্কটিকের এভারেজ টেম্পারেচার বাড়তেছে। তার মানে কি গ্রিনল্যান্ড বাদে বাকিদের টেম্পারেচার বেশি, তাই তো? এখানে আমরা কি জি ভাই। বলতেছি, গ্রিনল্যান্ডের টেম্পারেচার কমতেছে, কিন্তু এভারেজ, যেটা এভারেজ কাকে বলে? ওভারঅল ধরেন তিনটা জায়গা আছে, তিনটা জায়গার যোগফল ডিভাইড বাই 3 না? তার মানে গ্রিনল্যান্ডে যদি কম থাকে বাকিদের অবশ্যই কি ছিল? বেশি। বেশি ছিল। বেশি। এভারেজ বেশি, তার মানে বাকিদের বেশি। So, এই জিনিসটা মাথার মধ্যে ক্লিয়ার থাকতে হবে যে গ্রিনল্যান্ডের কম হলে এরকম না যে, এমন না যে অনেক কিছু, বাকিদের টেম্পারেচার বেশি। ওই হয়তো বা তার, আমার কাছে গ্রিনল্যান্ডে মনে হবে টেম্পারেচার কম, বাট যখন আপনি হচ্ছে অন্য জায়গায় যাবেন তখন কিন্তু টেম্পারেচার বেশি মনে হবে। আর ওভারঅল আর্কটিক চিন্তা করলে সেখানে আপনার বেশি মনে হবে, বিকজ অফ আপনার এভারেজ টেম্পারেচারটা বেশি। কথা কি বুঝছেন? জিনিসটা, কনসেপ্টটা ক্লিয়ার এখানে? গ্রিনল্যান্ডের কম কিন্তু এভারেজ বেশি। এভারেজ মিনিমাম মানে হচ্ছে গ্রিনল্যান্ড বাদে বাকিদের টেম্পারেচার বেশি। ক্লিয়ার? জি ভাই। পড়েন। আচ্ছা, scientists have long suspected that several factors lead to greater temperature swings at Earth's polar region than elsewhere. আচ্ছা, এখানে বলছে ফ্যাক্টর, কয়েকটা ফ্যাক্টর হচ্ছে কাজ করে, সাসপেক্টেড সেভারাল ফ্যাক্টর। আচ্ছা, ফ্যাক্টর যখন দেখছি আমরা কোশ্চেনে, ফ্যাক্টর নিয়ে কোশ্চেন পাইছি না? জি হ্যাঁ, না, নিচের কোনগুলো ফ্যাক্টর, তার মানে আমার হচ্ছে এখানে আনসার আছে। সো এটা আমার খেয়াল রাখতে হবে। এটাই হচ্ছে জাস্ট কোশ্চেন থেকে জেনে আসা যে এখানে আমার কোশ্চেনের আনসার পাবো। এই যে ফ্যাক্টর, কয়েকটা ফ্যাক্টরের মধ্যে আবার ইন্ডিকেট করে বলে দিয়েছে। ফার্স্ট কি? most of the Arctic is covered in snow and ice, which are highly reflective. If snow and ice melt, the exposed soil, which absorbs heat, serves to accelerate warming. তার মানে এই যে আর্কটিকের যে কভারটা, সেটা হচ্ছে অনেক বেশি রিফ্লেকটিভ, যার কারণে সেটা হচ্ছে বেশি পরিমাণ হিট অবজার্ভ করে এবং এটা ওয়ার্মিং করে ফেলে।
তার মানে হচ্ছে আর্কটিকে যে কভারটা থাকে স্নো অ্যান্ড আইস, এটা হচ্ছে হাইলি রিফ্লেকটিভ। এই কারণে যখন হচ্ছে স্নো এবং আইসগুলো গলে যায় তখন হচ্ছে এই যে হিট অবজার্ভ করার ক্ষমতা বেশি, এই জন্য ওয়ার্মিং হয়ে যায়। কথা বুঝছেন? একটা ফ্যাক্টর হ্যাঁ। বুঝছি, এখন সেকেন্ড ফ্যাক্টর। Second, the polar atmosphere is thin, so little energy is required to warm তার it. মানে হচ্ছে অ্যাটমসফিয়ার যেটা পোলারের যে এটা হচ্ছে অনেক বেশি থিন, চিকন, এই জন্য Thin. অ্যাটমসফিয়ারটা অনেক বেশি তাড়াতাড়ি হচ্ছে ওয়ার্ম হয়ে যায়। তো 2 নাম্বারটা হচ্ছে পোলার এখানে। 3 নাম্বার ফ্যাক্টর, Third, less solar energy is lost in evaporation at the frigid poles than the tropics. তাহলে সোলার বাষ্পীভূত যখন হয় সোলার এনার্জিগুলো অনেক কম ক্ষয় হয়, যার কারণে পোলার ফ্রিজেড পোলসের যেখানে মানে কেন্দ্রের দিকে মানে কর্নারের দিকে ইভাপোরেশনটা কম হয়, যার কারণে এই এনার্জিগুলো থেকে যায়। সো এটা এই জন্যই হিট হয়। সো 3টা ফ্যাক্টর এখানে বলে দিছে, 1টা 2টা এবং 3টা। আবার এইখানে একটা কোশ্চেন পাইছিলাম, তাহলে এইখানে নিয়ে একটা কোশ্চেন মাস্ট বি আছে, তাহলে 3টা ফ্যাক্টর নিয়ে একটা কোশ্চেন আছে। আর একটা হচ্ছে টেম্পারেচারের ব্যাপার নিয়ে, তাহলে এইখানে একটা কোশ্চেন আছে। তো আমরা এই জন্য আমরা কোশ্চেনটা দেখার কারণে সুবিধা হচ্ছে এখানে। এখানে আমরা ক্লিয়ার কিনা সবাই যে গ্রিনল্যান্ডের শুধুমাত্র নিজের এলাকায় টেম্পারেচার হয়েছে, ওভারঅল টেম্পারেচার বেশি, বাকিদের বেশি। আর এইখানে কেন টেম্পারেচারটা বেশি তার কারণ প্যাসেজ বুঝছি সবাই? জি ভাই। আচ্ছা, এবার হচ্ছে কোশ্চেন আছে 2টা, আপনারা 2টাই পড়বেন, 2টাই পড়ে 2টাই আনসার দিবেন মনোযোগ দিয়ে, দেন আমরা এটাকে জাস্টিফিকেশন করবো। সো 2টাই আমি ওপেন করতেছি, 2টাই যে আনসার দিবেন 2টা একসাথে করে করে আনসার দিবেন। পড়েন। ফার্স্ট কোশ্চেন পড়বো? পড়া লাগবে না, যার যার পরে আনসার দিবে তারপরে। হ্যাঁ, প্রথমটা মনে হচ্ছে সবগুলো চয়েস। ফ্যাকচুয়াল কোশ্চেন। জি ভাই, 1-এর 3টাই। তবে 2-এর বি। হ্যাঁ, 1-এ 3টাই হবে আর 2-এ বি হবে। ভাই 1-এর 3টাই হবে, 2-এর সি হবে। 1-এর 3টাই আর 2-এর বি।
ওই বাকিরা রেসপন্স করেন, কিছু তো বলতে হবে, কারণ নাহলে শিখা হবে না। কিছু না কিছু আনসার দিয়েন, সবার কাছে রিকোয়েস্ট। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন নাকি নাই কেউ? শুনতে পাচ্ছি ভাইয়া। ওকে, বাকিরা রেসপন্স করেন, একটু পড়েন, বলেন। এক নাম্বারটা তিনটা, কিন্তু দুই নাম্বার কোনটা এটা বুঝতে পারছি না এখন। পড়েন পড়েন, ভালো করে পড়েন, প্রয়োজনে গুগলের মানে ট্রান্সলেট হেল্প নেন, তাও পড়েন। ব্রেইনকে প্রেশার দেন, এখানেই তো শিখার জায়গা। ডি আর একটা তিনটা, হুম? 2 এর ডি মনে হচ্ছে আমার কাছে, আর উপরে তিনটাই, 1 নম্বরে তিনটাই এবিসি। ওকে, ঠিক আছে, আমরা এখন পড়ি, অনেকক্ষণ ওয়েট করলাম। এখানে বলছে দ্য প্যাসেজ মেনশন হুইচ অফ দ্য ফলোইং এজ এ ফ্যাক্টর, তাহলে কোন কোনগুলো ফ্যাক্টর ছিল, তাহলে তিনটা ফ্যাক্টর সেখানে ছিল। দেখি দ্য অ্যামাউন্ট অফ এনার্জি লস ডিউ টু ইভাপোরেশন অফ পুলস, তাহলে কি পরিমাণ অ্যামাউন্ট অফ, তাহলে ওই কম অ্যামাউন্ট অফ হইতো সেটাই তো এখানে ছিল, রাইট। সয়েল এক্সপোজার ডিউ টু মেল্টিং স্নো হওয়ার পর সয়েল যখন এক্সপোজার হইতো তখন রিফ্লেক্টিং বেশি হইতো, মানে সেখানে এটাও ছিল। থিন অ্যাটমসফিয়ার, এটাও ছিল, তাহলে তিনটাই এখানে ছিল। তাহলে এটা হচ্ছে ফ্যাকচুয়াল কোশ্চেন, মেনশন কোনগুলো ফ্যাক্টর হিসেবে আছে, তাহলে এটা ফ্যাকচুয়াল কোশ্চেন, তিনটাই আছে আনসার। 2 নম্বর বলছে ইন পয়েন্টিং টু দ্য অ্যাপারেন্ট টেম্পারেচার চেঞ্জ ইন দ্য হাই ল্যাটিটিউড অফ গ্রিনল্যান্ড, এই যে চেঞ্জেস হয়েছে গ্রিনল্যান্ডে, যে চেঞ্জ হয়েছে সেটাতে কি হইতো, সেটাতে অনেক কমে ছিল। দ্য স্কেপটিক্স মেনশন, স্কেপটিক্সরা কি বলছিল, ওভার টেম্পারেচার বেশি, তার মানে কি এই কোশ্চেনটা যে হয়েছিল সেটা কোনটার কারণে হচ্ছে, কোনটা এই যে অ্যাপারেন্ট টেম্পারেচার চেঞ্জ, কোন জিনিসটা আসলে এই রিজলভ করে, এই কোশ্চেনটাকে রাইজ করে। দেখেন তো,
গ্রিনল্যান্ডে কমছে, এবারে ওভারঅল টেম্পারেচার বাড়ছে। আলটিমেটলি কি হলো? শুধুমাত্র গ্রিনল্যান্ডের লোকাল টেম্পারেচার কম মানে তো এই না যে সবার টেম্পারেচার কম, ব্যাপারটা এরকম না? হ্যাঁ, তাহলে গ্রিনল্যান্ডের লোকাল টেম্পারেচার যেখানে ফল হতেছে, তার লোকাল টেম্পারেচার কি ওভারঅল টেম্পারেচারকে ইফেক্ট করতে পারে? না, গ্রিনল্যান্ডে কম, এই জন্য কি বলতে পারি পুরো আর্কটিকে কম? তার মানে হচ্ছে না। এইটা হচ্ছে লোকাল টেম্পারেচার কম হলে অন্যটা কোনো এরকম একটা মানে আর্কটিকে যে ইয়েটা, এই যে কোশ্চেনটা দাঁড়াইলো যে এভারেজ টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এটা সলভ করে না। সো আলটিমেটলি লোকাল টেম্পারেচারের সাথে কোনো মানে ইয়ে নেই, সম্পর্ক নাই, এই জিনিসটাই চাইছে। সো আলটিমেটলি এটা কোনটার সাথে যায়? সি এবং ডিতে কি যায়? যারা সিডি বলছেন ব্যাখ্যা দেন তো। যারা সিডি বলছেন মানে কোন লজিকে বলছেন একটু ক্লিয়ার করেন। আমি ভাবছি যে ফ্যাক্টরগুলো ডিফারেন্ট। ফ্যাক্টরের তো হিসাবই নেই এখানে। এখানে তো প্রথম এই কোশ্চেনটা আসছে কি পরে থেকে না উপর থেকে? উপর থেকে। উপর থেকে। সেই কোশ্চেন সেখানে কি ছিল? সেখানে ছিল টেম্পারেচার রিলেটেড, ফ্যাক্টর রিলেটেড কিছু ছিল না, তাহলে এই ফ্যাক্টর রিলেটেড তো এখানে আনসারই নাই, রাইট? বুঝতে পারছি। আমি আর কি দুটো মিক্স করে ফেলছি। দেন হচ্ছে এবার সি বিতে আসেন, বলছে দুস মোর লোকালাইজ টেম্পারেচার। লোকালাইজ টেম্পারেচার বলতে যার যার নিজস্ব টেম্পারেচার ড্রপ কমে যায়, মাইট ইন্ডিকেট অ্যান ইম্পর্টেন্ট ট্রেন্ড নট ক্যাপচার বাই দ্য এভারেজ সার্কিট। তাহলে লোকাল টেম্পারেচার যদি কম হয়ে যায় এটা ওভারঅল টেম্পারেচারকে ইফেক্ট করতেছে না। কথা কি বুঝছি? সো লোকাল টেম্পারেচার ড্রপ হইতেই পারে, কিন্তু আমরা আলটিমেটলি এখানে এই যে কোশ্চেনটা মানে আসছে, রাইজে কোশ্চেন কেন আসছে? কারণ হচ্ছে এই লোকাল টেম্পারেচার কম ছিল বাট ওভারঅল টেম্পারেচারটা বেশি ছিল, এইটাই হচ্ছে অনুমান করে এখানে লিখছি। কথা বুঝছেন? কথা কি ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। সো এই জিনিসগুলো তো সলভ করা শিখতে হবে। এখন এই জিনিসগুলো হচ্ছে কি বাকিগুলোর সলিউশন অলরেডি আপনাদের ভিডিওতে আছে সবগুলাই। আপনাদের কাজ হচ্ছে, আমি আরসিগুলো আর বাড়াইলাম না, এই 10টা আবার দিব যেহেতু অনেকে ঠিকঠাকভাবে পড়েন নাই। আমি এই টিসিএসসি এখানে একটু পড়ে দিচ্ছি। টিসিসি নেক্সট ক্লাসে চেঞ্জ হবে, আরসিগুলো সেম থাকবে। আপনাদের রিকোয়েস্ট থাকবে এগুলো আবার পড়া, আনসারগুলো কেউ বের করে আবার দেখা। তারপরেও যদি কোনো স্পেসিফিক প্যাসেজে পড়তে প্রবলেম হয় যে ভাই আমি ভিডিওতে বুঝি নাই, সেটা আমাকে ক্লাস শুরুর আগে বলবেন, আমরা নেক্সট বারবার ক্লাস এটা আবার পড়বো। আমি কি বুঝাইতে পারছি? এবং এমনভাবে পড়বেন যেন আপনার লার্নিং হয় এবং আনসারগুলো মুখস্থ থাকে, কারণ এগুলো রিপিটেড আসে, প্রত্যেকটা জিনিসই রিপিট আসে। আপনি জাস্ট অনলাইনে সার্চ দিয়ে দেখেন যে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা প্যাসেজ কখনো না কারো কপালে রিপিটেড পাইতেছে। সো আমি যদি এটাও সার্চ দেন, ধরেন আমি এটা জাস্ট একটা সার্চ দিব, এই যে দেখেন এটা, এই যে জানুয়ারির এই বছর আসছে, 25-এও আসছে, দেখছেন? এখন এটা আপনাদের মতো এইটা তো একটা দেখাচ্ছে, এরকম তো অনেকের চোখের সামনে পড়তেছে 25-এ, তার মানে এটা রিসেন্ট আসা যাওয়া করতেছে। সো এটা যে বাসায় পড়ে গেছে আনসার মুখস্থ, তার জন্য কি এটা কঠিন কিছু? কথা বলেন। কেন মুখস্থ করে ফেলতে বলছে আনসারগুলো, এটা কি বুঝাইতে পারছি আমি আপনাকে? বুঝতে কারণ পারছি। আপনার চোখের সামনে জি এটা ভাইয়া। পড়বে, আপনি ভালো করে প্রিপারেশন নিলে যে পড়বে, যেগুলো আমি বানাই নাই কিন্তু এগুলো কমন আসতেছে। সো এই জন্য আসবে, এটা এমন না যে আপনার চোখে পড়বে না। এই জন্যই বলে যারা রিয়েল কোশ্চেনটা সলভ করে যায়, কেএমএফটা সলভ করে যায়, তার প্রিপারেশন 100% ক্লিয়ার হয়ে যায়, সে কমন পাবে, 6-7টা কমন পাবে, স্কোর একটু বাড়বে। এই জন্য এগুলো করতে বলি যে এগুলো একটু করে যাবেন, পড়ে যাবেন, তাহলে দেখবেন কমন আসতেছে। সেই যেগুলো পড়বেন প্রত্যেকটা জিনিসই হচ্ছে আপনার কাজ। চাইনিজ হয়ে আছে। ওকে, সো এগুলো প্রত্যেকটা জিনিসই আপনারা সার্চ দিবেন। এবং কেউ যদি বলেন যে আমার হচ্ছে ভিডিও এক্সপ্লেনেশন বুঝি নাই, সেক্ষেত্রে সুন্দর করে এখানে যাবেন তাদের ওয়েবসাইটে, যায় হচ্ছে তাদের এখানে সলিউশন যা আছে সেটার হেল্প নেবেন। এই নিচে কিছু মানুষের ব্যাখ্যা দেওয়া থাকে, এটাকে একটু ট্রান্সলেট করে নিন। আমি যদি একটু ট্রান্সলেট করে নিই, এই যে সেখানে তারা হচ্ছে প্রত্যেকটা এক্সপ্রেশন নিয়ে ব্যাখ্যা দিছে, বাট এর থেকে বেটার আমার ভিডিওটা একটু দেখে নিন, তো সেখানেও পাবেন।
তারপরে এই যে এখানে অনেকে হচ্ছে আছে এরকম যে তাদের ট্রান্সলেশনের জায়গায় নিজে একটু বলে, সো সেখান থেকে দেখবেন যে তাদের আনসারগুলো আপনার পছন্দ হয় কিনা, সেগুলো দেখলেন। মানে আপনার লার্নিংটা এইভাবেই আসবে যে মানুষেরটা পড়ে দেখে বুঝে। সো এরকম অনেকেই লিখছে। এখন আপনার যে এই হইতে পারে যে ওদেরটা পছন্দ হয় না, আপনি এখান থেকে পড়লেন, এগুলো হচ্ছে আনসার নেবেন। এরপরে এখানে এই যে এখানে হচ্ছে দ্য কোশ্চেন ডি রং, কারণ শুধু ডি কারণ কেন রং সে এটা বলছে। সো এইভাবে এ আনসার কেন সে জানার মতো বলছে, আপনি জাস্ট পড়বেন, পড়ে আপনার নিজেকে ইমপ্রুভ করবেন। আমি কি বুঝাতে পারছি? কথা জি ক্লিয়ার? ভাইয়া। ওকে, তাহলে হচ্ছে ইমপ্রুভমেন্টটা কিন্তু আপনার নিজে পড়ে আনতে হবে, আমি করতে পারবো না। তো এইটা হচ্ছে এখান থেকে বলবেন। আর এবার আসি হচ্ছে সিঙ্গেল ব্ল্যাঙ্কটা, আমরা হচ্ছে এই পড়া দিয়েছিলাম সিঙ্গেল ব্ল্যাঙ্ক এবং এসে এখানে আমরা পড়াই দিই। এটা সলিউশন ভিডিও অলরেডি আমি এখানে অ্যাড করে দিব আপনাদের। আমি হচ্ছে আপনাদের এখানে এই যে আজকের সলিউশনে এই সলিউশন ক্লাসে আজকের ক্লাসটা পাশাপাশি সিঙ্গেল ব্ল্যাঙ্ক এদেরও সলিউশন সাপোর্টিং ভিডিও এখানে অ্যাড করে দিব, যেন আজকের ক্লাস এখন যতটুকু পড়েন, বাট যারা বাসায় পড়ে আসছেন তারা যেন এইখান থেকে ভিডিওর সাপেক্ষে এটা করে ফেলেন। তবে সব থেকে বড় কথা আপনার এটা বাসায় পড়তে হবে, আদারওয়াইজ কোনো অপশন নাই এখানে আপনার। আমি যদি একটু হচ্ছে একটু ক্লাসের মধ্যে অ্যাড করে দিই, পরে সময় পাওয়া যায় না। ওকে, তো বাসায় পড়তে হবে, যত রিসোর্স দরকার আমি দিয়ে দিচ্ছি, বাট পড়াটা আপনার হচ্ছে, আপনি না পড়লে কিন্তু আপনার লস হবে। আমি এখন পড়াচ্ছি, বাকি এটা আপনার বাসায় পড়তে হবে। ওকে, আর নেক্সট ক্লাসের হোমওয়ার্ক আমি এখানে অ্যাড করে দিয়েছি আপনাদের, ম্যাথের ফাংশন এবং এগুলো থাকবে। সো নেক্সট ক্লাসের যে হোমওয়ার্ক হচ্ছে সাপোর্টিং ভিডিও দেখবেন, এই দুইটা চ্যাপ্টার করবেন, আপনারা ভালো করে জানেন কীভাবে করতে হবে, সেটা করে সুন্দর করে আসবেন। আর আজকের ক্লাসের ভিডিও এখানে থাকবে, আর এখন যে ক্লাব পড়াবো সবগুলো এখানে আর কি। আর এখানে সলিউশন এটা, এখানে সলিউশন এটা, তার মানে ক্লাসের যা রিসোর্স দিয়েছিলাম হোমওয়ার্ক সব সলিউশন অলরেডি দেওয়া আছে, আপনার কষ্ট করে যা প্র্যাকটিস করছেন তা আবার মিলে নিতে হবে। আচ্ছা, আপনারা এই জিনিসগুলো ক্লিয়ার সবাই? হোমওয়ার্ক সব কিছু এই টাইপের নিয়ে তো করে কোনো কোশ্চেন নাই। এবার হচ্ছে আমরা এখান থেকে পড়ি। এইখানে 10টা আছে, এই 10টা পড়ি। আর না, এটা না, আমরা হচ্ছে এসিটা পড়ি। তাহলে বাকি ভিডিও দেখে নিন। ওকে, আচ্ছা এটা কি কমন ছিল? এটা হোমওয়ার্ক যারা করলেন তারা বলেন তো, এসি কি এটা এই সেকশনটাকে আমি আগে পড়াইছি আপনাদের? হ্যালো, কথা বলেন না কেন? আপনারা যারা প্রিপারেশন নিয়েছেন এগুলো পড়াই নাই? মনে হচ্ছে পড়ানো হয়েছে। না, সে বলতে হবে তো, আপনি বলেন এটা পড়ানো হয়েছে কিনা, তাহলে আমরা সেকশন 2 পড়বো আর কি। আর মনে হয় পড়ানো হয়েছে, কারণ সাকিম টু তারপর হচ্ছে এগুলো মনে হয় পড়েছি। তারপরে এখানে যে কাউন্টারফেট ফেক, এগুলো কি পড়া হয়েছিল? শীটটার মধ্যে আছে কিনা, থাকলে এটা পড়া হয়েছে। এখন এটা যদি পড়া, আচ্ছা আপনাদের কেউ মনেই নেই পড়াশোনা কি করছেন, এটাই পড়ি দেখি। এখন এটা যে পড়াইছি এটার মধ্যে যে গলার মধ্যে একটা জুট থাকতে হবে, যে এটা তো নাই, যে পড়ছি মানে পারি, বুঝছি না। আচ্ছা 2 থেকেই পড়াই, সমস্যা নাই, বাট ওই গলার মধ্যে জুটটা কিন্তু থাকতে হবে। তো পড়তে হবে, বাসায় হোমওয়ার্ক করতে হবে। হোমওয়ার্ক ছাড়া আমার এখানে আসলে জাস্ট বৃথা, কারণ আমি হোমওয়ার্ক ছাড়া বিশ্বাসও করি না যে আপনি ভালো করবেন। সবচেয়ে বড় কথা, হোমওয়ার্ক ছাড়া বিশ্বাস করি না ভালো করবেন, কারণ
মানুষের জিআরইতে ভালো করতে গেলে একটা একটা সাডেন অফ নলেজ তার লাগবে। এখন মেন্টররা কি করে, জাস্ট বেসিক দিয়ে ছেড়ে দেয়, আর আমি হচ্ছে বেসিকটার সাথে যে নলেজটা বাসায় যতটুকু হচ্ছে প্র্যাকটিসটা প্রয়োজন সেটাও হোমওয়ার্কের মাধ্যমে করায় নিয়ে আসি। ডিফারেন্সটা জাস্ট এই দুই জায়গায়। তো তার মানে আপনি আমার হোমওয়ার্ক করা মানে আপনার জিআরই একটা পাঠ শেষ করতেছেন, যেটা আপনি একা একা করতেন সেটাই হোমওয়ার্কের মাধ্যমে করতেছেন, আদারওয়াইজ আর কিচ্ছু না। ওকে, প্রথমত আমরা এসির ক্ষেত্রে পেয়ার করি। সবাই একটু টাইম খুঁজে পেয়ার করেন। আমার জাস্ট আজকে হোমওয়ার্ক ছিল 1 নাম্বারটা, ঠিক আছে, কিন্তু আমরা 2 নাম্বারটা সলভ করতেছি, তার মানে পেয়ার অনেকগুলো না জানা স্বাভাবিক। সো আপনারা অনলাইন থেকে খুঁজুক, যেভাবে হোক পেয়ার করেন। বি আর এফ, বি এফ আর সিই। ওকে, একটা হচ্ছে অরিজিনালিটি বা নভেলটি, আর একটা হচ্ছে ফেয়ারনেস অবজেক্টিভিটি, দুইটাই পজিটিভ। একটা হচ্ছে অরিজিনাল আর একটা হচ্ছে ফেয়ারনেস, মানে হচ্ছে আপনার এখানে যাতে ভুল টুল না হয়, ফেয়ার কোনো কিছু চেক করা। তাহলে একটা ফেয়ারনেস থাকা, সত্যতা থাকা, আর একটা হচ্ছে অরিজিনাল থাকা, দুইটার মিনিং, দুইটা পেয়ার সবাই বুঝছি? সবাই ক্লিয়ার? জি। এখন কোলন আছে, কোলনের আগে পরের হিসাব কিরকম হিসাব হয়? কোলনের আগে পরে সাপোর্ট। সাপোর্ট হয়। তো কোলনের পর থেকে কি বুঝি? এটাকে অরিজিনাল কোনো কিছুকে এনশিওর করা, কোনো কিছু দেখে না। এখন যদি পড়েন ইন ম্যাথমেটিক্স জাজমেন্ট অ্যাবাউট দ্য ভ্যালিডিটি অফ প্রুফ, ভ্যালিডিটি অফ প্রুফ যদি আমরা খুঁজতে যাই, প্রুফ খুঁজতেছি, আর মিডিয়েটেড টু ইন্টারভিউ জার্নাল, এই জার্নালের টু এনশিওর, কি এনশিওর করার জন্য আমরা ইয়ে করি, যে ভ্যালিডিটি বা জাজমেন্ট করি, সেটা অরিজিনালিটি নাকি ফেয়ারনেস, ঠিক আছে, এটার জন্য পরে থেকে আসবে। সবাই একটু পরে আমাকে আনসার বলেন। আমরা জাজমেন্টগুলা কেন করি, কি খুঁজতে চাই, অরিজিনালিটি নাকি ফেয়ারনেস? পড়েন। এটা অরিজিনালিটি আর নোবেলিটি। বাকিরা পড়েন, ভালো করে পড়েন ভাই, সরাসরি আনসার দিয়েন না, বুঝার লজিক দিয়ে আনসার। আমি জিজ্ঞেস করবো কিন্তু কোনটার জন্য, লজিক অবশ্যই পাবেন, এবং আনসার মানে তাড়াহুড়া করাচ্ছে বড় কথা, আপনি একটু ভাবেন কেন অরিজিনালিটি নভেলটি। ফেয়ারনেস অবজেক্টিভিটি। যার যার লজিক কিন্তু মাথায় রাখেন। ভালো করে পড়েন ভাই, এই যে এগুলো পড়েন। ডি ভাই, হুম, বি এফ। ভাই বি এক। আচ্ছা ঠিক আছে, যারা বলছেন কেন বিএফ, যেহেতু এখানে পার্সিয়াল বেশি, কেন বলেন তো? এখানে কেপ্ট সিক্রেটের কথা বললো, মানে কোনো কিছু সিক্রেট করার জন্য যাচ্ছে, অরিজিনালিটি হয়তো তারা অরিজিনালিটি হয়তো তারা সিক্রেট আপনি করতে এটাকে যাচ্ছে। চিন্তা করেন, একটা জার্নাল পেপার যারা করছেন, চিন্তা করেন পেপারে আমরা জার্নালে কি করি, আমরা কি অরিজিনালিটি চেক করি নাকি হচ্ছে ফেয়ারনেস গুলো চেক করি? আমরা তো অরিজিনালিটি চেক করি অরিজিনালিটি চেক জার্নালে করি তো। নাকি? এই কোশ্চেনটা পড়েন আগে, ভালো করে পড়ে আপনারা যার যার ইয়ে করেন।
রিভিউয়াররা আসলে কি এনশিওর করতে চায়। পরে এরপরে পরেরটা কিন্তু কোলনের পরে ব্যাখ্যা আছে। এখন আপনি আপনার মতো করে বলেন, দেন আমি দেখতেছি। জানলে তো অরিজিনালিটি চেক করে। আচ্ছা, আর কেউ? আচ্ছা ভাই, ওখানে তো আপনার কোলনের আগে আপনি যদি লজিক খুঁজি তাহলে ওখানে লেখা আছে ভ্যালিডিটি অফ প্রুফ, এরপরে লেখা আছে কমার পরে আইডেন্টিটি অফ স্কলার্স। এই দুইটা যদি লজিক দ্বারা করায় তাহলে তো আপনার অরিজিনালিটি এন্ড নোভেলিটির সাথে ম্যাচ করে বেশি। ওকে, এটা আপনার। আচ্ছা, যে ফেয়ারনেস বলছে, অবজেক্টিভিটি, সে বলেন। হ্যালো ভাইয়া ওইখানে রিভিউয়ারদেরকে এমন ভাবে সিলেক্ট করা হচ্ছে যাতে কনফিডেন্সিয়ালিটিটা থাকে, সিক্রেটটা থাকে, ইম্পার্শিয়ালিটি থাকে। হ্যাঁ, তো সেই কারণে এই যে এখন আপনি কোশ্চেনটা বুঝেন, আপনারা লজিক ঠিক আছে, এবার বলেন ওনাদের বুঝান কেন ওনাদেরটা না। আপনারা দুইজন আর্গুমেন্ট করেন, দেখি আমি। আপনি বলেন ভালো করে। যেমন অরিজিনালিটি, বুঝলে আমি বলবো। হ্যাঁ বলেন। হ্যাঁ, অরিজিনালিটি এবং নোভেলটি পেয়ার ঠিক আছে, কিন্তু যে যে কিনা রিভিউয়ার সে কিভাবে আরেকজনের অরিজিনালিটি এবং নোভেলটিটা এনশিওর করবে? অরিজিনালটা একজন যে সায়েন্টিস্ট বা একজন যে রাইটার, সে সে নিজেই তো অরিজিনাল আবিষ্কার করবে, সে এটা এনশিওর তো করতে পারবে না। আচ্ছা, রিভিউয়ের কাজ হচ্ছে যে ওই বাকিরা বুঝেন, যেটা হচ্ছে এরকম যে জাজমেন্ট অ্যাবাউট ভ্যালিডিটি অফ প্রুফ আর মিডিয়েটেড বাই পিয়ার রিভিউ জার্নাল টু এনশিওর। এই জার্নালে আমরা কি এনশিওর করতেছি, এখানে দেখেন পরবর্তী রিভিউয়ার্স ওয়ার কেয়ারফুলি চুজেন বাই জার্নাল অথর, তারা কেয়ারফুলি চুজ করে জার্নাল অথরগুলোকে। অ্যান্ড দ্য আইডেন্টিটি অফ স্কলার্স হুজ পেপার, আইডেন্টিটিগুলো হুজ স্কলার্স হুজ পেপারস ওয়ার আন্ডার কনসিডারেশন আর কিপ সিক্রেট, যারা হচ্ছে কনসিডারেশনে থাকে তাদের আইডেন্টিটিগুলো কিপ সিক্রেট রাখে। কিপ সিক্রেট রাখে কেন? সেটা কেয়ারফুলি চুজ করে। কেয়ারফুলি চুজ কার সাথে যায়? অরিজিনালিটি, নোবেলিটি না ফেয়ারনেসের সাথে? তাদের পেপারগুলোর স্কলারদের হচ্ছে সিক্রেটলি রাখে। সিক্রেট ধরেন হচ্ছে কারা কারা হচ্ছে আমার এখানে লটারি কিনবে, তাদেরটা আমি সিক্রেট রাখি এবং তাকে আমি কেয়ারফুলি হচ্ছে চুজ করি। তাহলে আমি এটা কি অরিজিনালিটি খুঁজি না ফেয়ারনেস খুঁজি? ফেয়ারনেস। ফেয়ারনেস খুঁজি। পরের লাইনটা খুব ভালোভাবে পড়েন। বলছে কেয়ারফুলি সে চুজ করতেছে, তারা হচ্ছে যার পেপার যারা তাদের হচ্ছে স্কলারদের সিক্রেট রাখতেছে। তো এই সিক্রেট রেখে কি অরিজিনালিটি খুঁজি? কথা কি বুঝতেছি? ফেয়ারনেস হবে, ফেয়ারনেস ইন্ডিভিজুয়ালিটি। হ্যাঁ, ফেয়ারনেস আর অবজেক্টিভিটি, ইন্ডিভিজুয়ালিটি খুঁজি। সো কথা কি বুঝছি? জি। ওকে, এখানে সবাই পেয়ার করেন। খুঁজেন, পেয়ার খুঁজেন। বিডি এগুলো সব কিন্তু আমার পেয়ার শিটে আছে, রাইট? সব ভালো করে পেয়ার শিটে যারা পড়তেছেন তাদের কাজে দিবে, আদারওয়াইজ কিন্তু লাগবে না। তো আনওয়ান্টেড বা গ্রাউন্ডলেস নেগেটিভ একটা পেয়ার। আর কোনো কিছু? আনপ্রেসিডেন্টেড এর সাথে কি ভাই নোবেল যেতে পারে? আপনি বলেন যায় কিনা, খুঁজেন। আনপ্রেসিডেন্টেড যেটা আগে দেখা যায় না আর কি। নোবেল ইজ সামথিং নিউ। আর তো হয় না। আর তো হয় না, তাহলে একটাই এখানে আছে। যদি একটা থাকে তাহলে একটাই পেয়ার, আমরা এটা জানি একটা হবে। বাট এখানে আমরা কোলনের আগে পরে আমরা হচ্ছে এই কালিনারি আর্টস এট এখানে আমরা আছে, ঠিক আছে। কোলনের আগে পরে আমরা এমন কিছু খুঁজবো যেভাবে আমরা এখানে পজিটিভ নেগেটিভ করতে পারি। আচ্ছা, এখন আপনারা বলেন। ভাইয়া একটা কোশ্চেন আছে। ধরেন এটা আমরা একটাই পেলাম পেয়ার, এটা তো এটারই অ্যানসার, তাহলে কি আর কোনো অ্যানালিসিস করা লাগবে? দরকার নাই। মানে আপনি যদি শিওর থাকেন, শুনেন আমরা জাস্ট এটা পড়তেছি লার্নিং এর জন্য, কিন্তু একটা যখন পেয়ার আছে কোনো অ্যানালাইসিস কিচ্ছু দরকার নাই। এখন ধরুন পরীক্ষার হলে সাপোজ এখানে পেয়ার আছে দুইটা, আপনি পারেন শুধু একটা পেয়ার, কিন্তু আনসার ধরেন এটা পেয়ার না। হ্যাঁ, না না না, কথা বুঝেন, অ্যানালাইসিস করার আনসার ধরেন এটা না। এখন আপনি যতই অ্যানালাইসিস করেন, আপনি কি আরেকটা পেয়ার বানাতে পারবেন?
না তো মিনিংই জানেন না, আপনি বুঝেনি না, তাহলে পেয়ার করতে আসবে, তো পরীক্ষা হলে ওই পেয়ারটাই আনসার দেখে আসবে। যদি যে একের পেয়ারটা পেয়ার, আমি ধরতে হ্যাঁ পারবো। হ্যাঁ, কারণ আপনি শুনেন অন্যগুলা নিলে তো আপনার আরো যে পেয়ারটা ধরতে পারছেন, পরীক্ষা হলে হয়তো বা সর্বোচ্চ 2টা পেয়ার থাকলো, আপনি একটা পেয়ার জানছেন, এইটাই দাগায় না। এখন এই 2টা পেয়ার যদি না জানেন এটা, তাহলে তো আপনি এটার সাথে এটাও দাগাইতে পারেন, এটাও দাগাইতে পারেন, এটাও দাগাইতে পারেন, আপনার তো ক্যাচাল এখানে লাগিয়ে আছে। সো অন্তত ওই যেটা জানেন এটাই দাগায় মনে শান্তি নিয়ে আসেন যে আমি পেয়ার কমন পড়ছে, তো কিছু তো করার নাই। এখন আপনার আমি যে এসি শিট দিছি, এই শিট আর মকের কোশ্চেনগুলো পড়লে 100% গ্যারান্টিড যে পেয়ারগুলো ভিন্ন আসবে না। তার মানে পেয়ার চিনবেন, তার মানে কিন্তু আপনি কষ্ট করে কি করতে হবে, এসি পেয়ার শিটটা পড়তে হবে, তাই তো? কষ্ট করে এটা তো পড়তে হবে, আদারওয়াইজ এছাড়া কোনো উপায় নেই। ওইটা পড়ে তারপরে পরীক্ষাতে বসবে। আচ্ছা, একটা পেয়ার যেহেতু আছে, এটা আর ক্যাচাই নেই, এটা বলেন, পেয়ার খোঁজেন। বিই ওকে, তাহলে হচ্ছে মডেল প্যারাডিগ্রাম হচ্ছে, এটা হচ্ছে কোনো একটা মডেল পজিটিভ, কোনো একটা মডেল বা কোনো কিছু, আর এটা হচ্ছে হসপজ বা প্যাচ ওয়ার্ক হচ্ছে জগা খিচুড়ি, প্যাচ লাগা, তাই না? তো এটা নেগেটিভ পেয়ার, তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ। হ্যাঁ, এখন আমাদের হচ্ছে এই কোলন আছে, এখানে কোলনের পরে জাস্ট পজিটিভ নেগেটিভ খুঁজবো। পরে আসলে কথাটা কি পজিটিভ কথা বলতেছে, তাহলে পজিটিভটা বসাই দেবো, যদি নেগেটিভ বল নেগেটিভ। পরেরটা যদি একটা মডেল হয় মডেল, পরেরটা যদি কোনো জগা খিচুড়ি প্যাচ লাগে তাহলে প্যাচ লাগে। সবাই পরে আনসার বলুন। বা এটা হচপচ হবে। হচপচ। hodgepodge patchwork. ওকে, 3 জন, আর কেউ নাই? ভাইয়া হচপচ প্যাচওয়ার্ক। ওকে, আমরা ব্যাখ্যা দিয়ে দিই, আমরা আজকে এইটুকু বলবো। বলছে মিক্সিং অ্যান্ড অ্যাডাল্টস অ্যান্ড চাইল্ড পার্সপেক্টিভ। আমরা যদি এটা নাও বলতাম, যদি মিনিং না পারি, আমরা যদি ওয়ার্ডগুলো দেখে দেখতেছি নো লজিক, একটা নেগেটিভ না? নেগেটিভ তো, তাহলে আমরা এখানে চলে আসি। আমরা যদি এখন মিনিং পড়ি, মিক্সিং অ্যান্ড অ্যাডাল্টস অ্যান্ড চাইল্ড পার্সপেক্টিভ, মানে বয়স্ক এবং বাচ্চাদের পার্সপেক্টিভ মিলায়া কোনো, এবং অ্যাকর্ডিং টু নো লজিক আদার দিন, কোনো লজিক নাই, একটা ফ্লট তৈরি করে ফেললাম। তার মানে কি হইলো, এটা জিনিসটা কি হইলো, যে বড়দের নলেজ আর ছোটদের নলেজ মিলে আসলে কি হইলো, এটা জগা খিচুড়ি প্যাকে গেল না? সো এইটাই হচ্ছে আনসার। সো এরকম সবাই, যেমন নেক্সট ক্লাসে এটার নেক্সট ভার্বাল ক্লাসে এটার হচ্ছে ইয়ে থাকবে, হোমওয়ার্ক থাকবে। সো এগুলো আমরা নেক্সট ক্লাসে সলভ করব, 2-3 থাকবে, এগুলো নেক্সট ভার্বাল ক্লাসে হোমওয়ার্ক দিব। সো আপনাদের নেক্সট ভার্বাল ক্লাসে হোমওয়ার্ক আমি লিখে দেবো পরে। সো কোয়ান ক্লাসের হোমওয়ার্ক দিয়ে দিয়েছে। সো এভাবেই পড়বো আমরা, কিন্তু হোমওয়ার্কটা মাস্ট বি বাসায় করে আসতে হবে। ক্লাসে আমরা কম পড়লেও হোমওয়ার্কের মাধ্যমে কিন্তু পর্যাপ্ত রিসোর্স থেকেও বেশি পড়বো। সবাই বুঝছি?